আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের চমৎকার একটা আয়োজন করেছে আইবিডব্লিউর জয়পুর হাট শাখা, এবং আমি গতকালই আপনাদের এখানে এসেছি এবং গতকাল থেকে আপনাদের পুরো আয়োজন অবজার্ভ করছিলাম। আপনাদের উৎসাহ, উদ্দীপনা এবং অংশগ্রহণের আগ্রহ সবকিছু আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ ছিল এবং বর্তমান পর্যন্ত আছে। আমার বিশ্বাস যে আমরা শেষ পর্যন্ত এটাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তো আজকের আয়োজনের ক্ষেত্রে যে বিষয়টা, এই বিষয়টা মূলত মূলত হচ্ছে গিয়ে ব্যবসায়ী যারা তারা কিভাবে হ্যাপি থাকবে। আমরা চাকরি করি না এই কারণে যে 8 ঘন্টা আটকে থাকতে হয়, এবং চাকরি করি না যে বসের নির্ধারিত কাজের ভিতরে প্যারায় থাকতে হয়, এবং চাকরি করি না আমার স্বাধীনতা থাকে না সে কারণে, তাই না? সেক্ষেত্রে আমরা আসি ব্যবসা করার জন্য। আমি স্বাধীন, আমি 8 ঘন্টার ফ্রেমে আটকে থাকতে চাই না, ইচ্ছা মতো ঘুরবো, ইচ্ছা মতো কাজ করবো। কিন্তু এসে যেটা হয় 48 আমার তো 8 ঘন্টা আটকানো ছিল, আর এখন আমি 24 ঘন্টাকে 32 ঘন্টা বানাই, তারপরও আরো সময় লাগলে তারপর ধার করতে চেষ্টা করি। এত ব্যস্ত থাকি এবং এত প্যাক থাকি, এত প্যারা নেই এবং এত বেশি আমি লোড নেই। তাহলে আমি আসলে এইটার মাঝে যদি হয় তাহলে ব্যবসাটা হয় ভালো হয়। কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবিরের একটা, ডক্টর জাহাঙ্গীর কবিরকে চিনেন আপনারা? ওনার একটা মন্তব্য এরকম আছে যে আমার যখন ব্যবসা শুরু করি 30, 25 বা 35 বছরে আমরা হয়তো শুরু করতে করতে আমার 55 বছর বয়সে ব্যবসাটা মোটামুটি দাঁড়ায়, একটা ভালো পজিশনে হয়, যেটা উপভোগ করার মতো জায়গায় আসে। ঠিক ওই মুহূর্তে ডাক্তার আমাকে বলে যে আপনি তো ব্যবসায়ের জন্য রিটায়ারমেন্টের জন্য লিস্টেড। তো ব্যবসায় রিটায়ারমেন্টে তখন আমাকে লিস্ট করা হয়। ঘটনাক্রমে এরকম ঘটে ম্যাক্সিমাম জায়গায় যে আমি যেহেতু ব্যবসা সাস্টেইন প্ল্যানে নাই, আমরা এই কথাগুলো বলবো, আমি ইন্ট্রোটা দিচ্ছি, সাস্টেইন প্ল্যানে নাই, আমার ব্যবসার পরবর্তী লিডার আমি তৈরি করি নাই, যার কারণে আমার রিটায়ারমেন্টের সাথে সাথে আমার ব্যবসাও রিটায়ারমেন্টে যায়। সো আমরা যদি ব্যবসা নিয়ে হ্যাপি থাকতে চাই, ব্যবসা নিয়ে যদি সুস্থ থাকতে চাই, আমার 80 বছর 90 বছর বাঁচলেও ব্যবসায় আমি লিড দিতে চাই এবং আমার যদি হ্যান্ডস তৈরি করতে চাই, তাহলে আলটিমেটলি আমাদের ব্যবসাকে একটা গ্রামারে, একটা ফরম্যাটে, একটা নির্দিষ্ট নীতিমালার ভিতরে যদি নিয়ে আসতে পারি, ব্যবসায় যেরকম আমি হ্যাপি থাকবো, ব্যবসা ওরকম অনেক বড় হবে। এই ব্যবসা অন্যের উপকারের জন্য অনেক বড় ধরনের কাজে লাগবে ইনশাআল্লাহ। তো সেই জায়গাগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। চেষ্টা করছি আপনাদেরকে একদম পুরো বিষয়গুলো তুলে দেওয়ার জন্য। 1 ঘন্টা বা 1.25 ঘন্টার ভিতরে এই বিষয়ে তুলে ধরার কোনো অপশন নাই। জাস্ট আপনাদেরকে হিন্টস দেব কি কি হচ্ছে, কি কি হওয়া উচিত, আর আমরা কোথায় আছি। সো এই জায়গাটা একটু মনোযোগ সহকারে যদি নিতে পারেন, আমার বিশ্বাস আপনাদের ব্যবসায় ইম্প্যাক্ট করবে। আচ্ছা, এখানে আমরা এই এলাকায় জয়পুর হাটেই ব্যবসা করতেছি, এরকম কেউ আছে? হাত তোলেন তো। জয়পুর হাটে পুরো জেলার ভিতরে, এই জেলায় ব্যবসা করতেছি, এরকম এলাকা আছে? সবাই না, অনেকে আমি এবার কালকে থেকে ফোন দিয়েছিলাম যে এখানে থাকেন ঠিকই, কিন্তু তার ব্যবসা বগুড়া অথবা ব্যবসা আরো অন্য জায়গায়। তো সেক্ষেত্রে এই জায়গায় ব্যবসা করছেন সব ম্যাক্সিমাম, এটা একটা ভালো দিক এবং এটা একটা গুড সাইন। সো আমি ইন্ট্রোতে আর কথা বলাতে চাই না। প্রথমে একটু ছোট্ট একটা গেম খেলি আপনাদেরকে নিয়ে, তাই না? ছোটবেলায় গেম খেলছিলেন মনে নাই? অনেকদিন খেলাধুলা করেন না, বয়স হয়ে গেছে। তো আমরা আজকে একটু গেম খেলি। তার আগে একটা কথা ভিতরে আছে, আমি ওইটা আগে বলে ফেলি। প্রথম আলোর মনির হাসান নামে এক ভদ্রলোক, উনি প্রথম আলোর এখন মূল যে ক্রিয়েটিভ পার্টটা, এটা মূলত ওনার, উনি খুব বিখ্যাত একজন ব্যক্তি। আমরা আমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম এসএসসি ক্লাস 9-এ পূরণ করতে হয়, এটার ভিতরে গোল গোল্লা করে রেজিস্ট্রেশন করেছেন, গোল ফর্ম পূরণ করেছেন কারা কারা দেখি আপনাদের তো
যাক তাহলে এই প্রজন্মের কিছু আছে, আমি পূরণ করার জন্য সুযোগ পাইছিলাম না, বাট পরীক্ষার সময় পেয়েছিলাম। তো সেই হিসাবে আমাদের অনেকেই আছে এর আগের প্রজন্মের, আর অনেকেই আবার এই প্রজন্মের। সো এই যে ফর্মটা, এই ফর্মের আবিষ্কারক উনি ছিল মনির হাসান। তারপর বাংলাদেশ এখন জানেন যে গণিত অলিম্পিয়াডে খুব বিশ্ব মাপ করে রেজাল্ট নিয়ে আসছে এবং ওখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছে। এই যে গণিত অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, এই জায়গাগুলো আবিষ্কার করেছিল উনি মনির হাসান। উনি একটা কথা বলেছে এবং উনি আমাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করেছিল উদ্যোক্তাদের নিয়ে। এটার নাম ছিল এখানে বড় করে দেয়া, পুরো প্রোগ্রামটারই নাম ছিল উদ্যোক্তাদের প্যারাহীন একটি দিন। মানে আমাদের ছিল যে ওই দিন উদ্যোক্তাদের তার ব্যবসায়ের কোনো ফোন তার কাছে আসতে পারবে না, মানে আপনার জন্য কিছু সময় আপনাকে বরাদ্দ করতে হবে। এই কথাগুলো আমরা ভিতরে বলবো, আমি বলে নিলাম। তো আজকে আমাদের বিষয় হচ্ছে গিয়ে মানে মেইনলি হ্যাপি উইথ ইউর বিজনেস, এইটা বিজনেস হ্যাপিনেস এই জায়গাটা। তো আমি এখানে কথা না বলে আমি একটু পাইচারি সহ কথা বলবো। এর আগে একটা গেম খেলতে চেয়েছিলাম, যেহেতু আপনারা কোন মানের আছে সেটা দেখে নিলাম। তো আমরা হাতটা খালি করেন দেখি, সবাই খালি আছে তাই না? আচ্ছা, ক্যামেরাম্যান যদি এই পাশে থাকেন তাহলে কিছু ছবি তুলে রাখেন, এটা পরে কাজে লাগবে। তো ঠিক আছে, আমরা হাতটা যদি এইভাবেই করি ক্রস এবং মাথার উপরে, দেখেন আপনাদেরকে অনেক সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে। তো আমি যদি বলি ফুল, তখন এই হাতটা ফুটাবেন, এটা ফুল হয়ে গেল। আর যদি কুড়ি বলি তাহলে হাতটা কি করবেন, ফুল কুড়ি, ফুল কুড়ি, ফুল কুড়ি। হ্যাঁ, নামান, হাত নামান। আচ্ছা, একটা কোশ্চেন করি, ফুল ফুটাইলাম আমরা তাই না, কুড়ি থেকে ফুল ফুটাইলাম, কোন ফুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলেন দেখি? গোলাপ। গোলাপ গোলাপি শব্দ বেশি বাজছে। আচ্ছা, গোলাপের পক্ষে কে হাত তোলেন দেখি, সবচেয়ে বেশি ভালোবাসেন গোলাপকে। আর ভোট নেওয়ারই দরকার নেই, সবাই গোলাপকে মনে হয় 90% ভালোবাসেন। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, গোলাপের গায়ে তো কাটা, এই ফুলটাকে কেন ভালোবাসেন? আরো অনেক সুন্দর সুন্দর ফুল আছে, ধরতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে। এই ফুলটা ধরতে গেলে অনেক সময় কাটা বিঁধে রক্তও বের হয়ে যায়, এইটাকে কেন এত বেশি ভালোবাসেন? দেখতে সুন্দর, এটা একটা পেলাম। আর ঘ্রাণ, এটা একটা পেলাম। আর ব্যতিক্রম কি বলতে পারি দেখি? সুন্দর এবং ঘ্রাণ। আর কি? ভালোবাসার প্রতীক, দারুণ। আর কি? কষ্ট লাঘব করে দেয়, দারুণ। আর নতুন কিছু? আচ্ছা, কাটাইলে কষ্ট। আর নতুন কিছু? নতুন কিছু 12 মাস ফোটে, দারুণ, সবসময় কাজে লাগে। আর অনেক কালারের হয়, দারুণ। আচ্ছা, ওটার আঘাত যতই লাগুক তবু ওটা মধুর, দারুণ। আর কিছু? আচ্ছা, গোলাপ ফুলের পাপড়ি গুলো কি একটু ছুঁয়ে দেখছেন? খালি তো গাছ ধরেন, পাপড়িটা একটু ছুঁয়ে দেখছেন না? মানে এটা এত শুভ্র, মনে হচ্ছে যে এখনই জন্মগ্রহণ করেছে, এরকম শিশুর গালের মতো নয়, এত সফট। সো অনেকগুলো গুণ এই গোলাপ ফুলে, সেই গোলাপ ফুলকে এই কারণে আমরা ভালোবাসি। আমি যদি একটু মিলাই, জয়পুরহাটের সমাজ পুরোটা 17 বছর যাবৎ কাঁটায় ভরা ছিল, তাই না? সেই কাঁটা ভরা সমাজ থেকে আজকে আমরা ফুলগুলোকে এখানে নিয়ে আসছি। অলরেডি আমরা প্র্যাকটিস করলাম, আমরা ফুল কুড়ি থেকে ফুটালাম। এবং আমরা যদি বলি আমি এক একটা কাঁটাওয়ালা সমাজের গোলাপ হতে চাই, তাহলে আমার গন্ধ, আমার সুবাস এবং আমার যে মোহনীয়তা, এগুলাই এই জয়পুরহাটকে ভালোবাসার জায়গায় নেওয়া যাবে না? তাহলে যদি নিতে চাই তাহলে আমার ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে সমাজের ভরা কাঁটা, শুধু এর থেকে বেঁচে আমাকে ফুটাতে হবে। আমরা যেটা ফুটাইলাম, গোলাপ কি করে, তার গায়ে কাঁটা থাকে কিন্তু সে সকল কাঁটা মানে ভেদ করে নিজেকে ফুটায়। এই ফুটানোর কারণেই কিন্তু তার ভালোবাসাটা। কোন একটা কুড়ির গায়ে ওই গাছেরই কাঁটা দিয়ে গুঁতো দিয়ে রাখেন, এটা কি ঠিকভাবে ফুটবে? ফুটবে না। তাহলে এই কাঁটাওয়ালা সমাজে, কাঁটাওয়ালা এই জয়পুরহাটে আপনারা যারা গোলাপ, তারা যদি ঠিকভাবে সুবাসিত গোলাপ হিসাবে ফুটেন, তাহলে এই
মানে জয়পুরহাটের সমাজ, এই কাঁটাওয়ালা সমাজ আপনাদেরকে ভালোবাসতে বাধ্য হবে না? এই বাধ্যটা আমরা করতে চাইবো, এবং এই ব্যবসায়ীরাই আগামী এই জয়পুরহাটের মূল গোলাপ হবে। সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টা কিভাবে হবে সেটা নিয়ে কথা বলবো। আমি ছোট্ট করে একটু আমার পরিচয় দিচ্ছি। আমি একটু মাইকে চলে যাই, কারণ এখান থেকে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্রিল্যান্সার তৈরি করা হয়েছিল, ওই সময় আমরা ফ্রিল্যান্সার শব্দটা লোকজনকে শিখাইতাম, লোকজন বলতে কি খায় না মাথায় দেয়। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের কোটি কোটি ডলার আসতেছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, আমাদের সন্তানরা, আমাদের ইয়াংরা এটা নিয়ে আসতেছে। সো ওই প্রজেক্টে আমি কোঅর্ডিনেটর ছিলাম। এরপরে নিজের বলার মতো একটা গল্প, নাম শুনেছেন আপনারা, এটা বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোক্তা তৈরির জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম পুরো পৃথিবীতে। 17 লক্ষ এটা সদস্য, ওইটা কোর ভলান্টিয়ার এবং মূল ট্রেনার আমি। তো এরপর যে পিকেএসএফ, এটা আমাদের যুব অধিদপ্তরের লিও লায়ন্স, এটা এবং রোটারি, এই তিনটার থেকে ভলান্টারি অর্গানাইজেশন, এই তিনটার সাথে আমি ছিলাম। লিও বাংলাদেশের প্রেসিডেন্ট। এই স্ক্রিনটা চলে যাচ্ছে। সো এই এছাড়া বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আর স্টার্ট আপ মাইন্ড নামে একটা প্রতিষ্ঠান আছে, যেটা বিজনেসম্যান যারা তাদের প্রবলেম উদ্যোক্তা হতে চায় তাদেরকে কিভাবে উদ্যোক্তা করা যায়, এই প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করছি। সো আমি আর এখানে সময় দিতে যাচ্ছি না। পরে আমাদের আজকের মূল যে বিষয়, এটা একটু যারা পারবেন বাসায় গিয়ে লিখবেন আমার ব্যবসাটার অবস্থান কোথায় আছে, আমার আয় কত, আমার গ্রোথ কত কেমন, এবং আমার আলটিমেটলি ব্যবসার সেল কেমন। আর আমি যে কথাগুলো বলবো এগুলো যদি মানেন, 1 মাস পরে আপনি নিজেই একটু নিজেকে বিচার করে দেখেন যে আপনার ব্যবসার অবস্থানটা কোথায় যায়। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা ভিডিওতে কাজ করে যাচ্ছি। সো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রিম দেখতে হবে। 2025 সাল আমাদের ড্রিমের বছর যদি ধরি, 2025 সালে আপনার ব্যবসাটা এখন যে অবস্থায় আছে, এই ব্যবসাটা মাত্র 10 গুণ বাড়াবেন। রাজি আছেন কে কে? 10 গুণ বাড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেটার জন্য এখানে যে আমাদের স্বপ্ন, তাহলে ড্রিম হচ্ছে কি, এখানে ড্রিম আমরা জানি স্বপ্ন দেখা বলা হয়, স্বপ্ন দেখা, স্বপ্নটা তৈরি করতে হয়। আমাদের পাশের দেশের রাষ্ট্রপ্রধান এপিজে আবুল কালাম বলছিল কি, স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখে না, যে স্বপ্ন তাকে ঘুমাতেই দেয় না বাস্তবায়ন হওয়ার মতো, সেটা হচ্ছে মূলত স্বপ্ন। আমাদের একজন মেয়র ছিল, মারা গেছে, তিনি বলেছিল মানে মানুষ কত বড়, বলছিল যে সে তার স্বপ্নের সমান বড়। তাহলে আমি যত বড় স্বপ্ন দেখতে পারবো তত বড়ই হচ্ছে গিয়ে আমার স্বপ্নটা। আমাদের ডক্টর মাহাথির মোহাম্মদ কোন দেশের, উনি পুরো পৃথিবীকে মাত করে অনেক বড় ক্যারিশমা দেখাইছে। আমি জাস্ট একটা লাইন বলবো, আমাদের ইসলামী ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নান ভাই, উনি আমাদের একটা ক্লাস নিতেন। উনি পুরো পৃথিবী থেকে ডক্টর মাহাথির মোহাম্মদ একটা ওয়ার্কশপ করেছিল। সেই ওয়ার্কশপে উনি পুরো পৃথিবী থেকে মাত্র 25 জন বা 27 জন, এরকম সংখ্যাটা আমার মনে নেই, এদেরকে নিয়ে একটা ইসলামিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করেছিল। সেই ওয়ার্কশপে আমাদের আব্দুল মান্নান ভাই বাংলাদেশ থেকে চান্স পেয়েছিলেন। উনি ক্লাসে বলেছিল যে তার ওয়ার্কশপ করাইছিল এরকম 3টা সপ্তাহ ছিল 3 মহাসাগরের পারে, মানে 3 সপ্তাহ ওয়ার্কশপ করাইছিল আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরো মহাসাগর, অন্য এরকম মহাসাগরের পারে, যেখানে তাদের রুম ছিল, যেখানে সেই রুমের থেকে মহাসাগর দেখা যেত, যেখানে ক্লাস হইতো সেখান থেকে মহাসাগর দেখা যেত। এবং 4র্থ সপ্তাহটা আইসা ওনার রাজধানী, যেটা বানানোর রাজধানী পুত্রজায়া, সেখানে ছিল। তো উনি আলটিমেটলি তাকে প্রশ্ন করেছিল যে মহাসাগরের পারে নিয়ে আমাদের কি কেন ওয়ার্কশপ করেছেন। বললো যে পৃথিবীতে মানে তুমি যদি বড় ছবি আঁকতে চাও, বড় ক্যানভাস দরকার। তাহলে বড় ক্যানভাস পৃথিবীতে কোনটা আছে? সাগর ছাড়া আর কোনো কিছুই নাই। আল্লাহ সৃষ্টি সবচেয়ে বড় ক্যানভাস সাগর। তাহলে সেখানে যদি ছবি আঁকতে যাও, তাহলে কত বড় ছবি আঁকতে হবে। এরকম আমরা যদি স্বপ্ন দেখতে চাই, বড় স্বপ্নটা যদি দেখতে পারি, তাহলে আমরা বড় হতে পারবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে স্বপ্নটা মেক করতে হবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে এই স্বপ্ন যদি তৈরি করতে চান, তাহলে আপনার একটা গোল সেট করতে হবে। আমি বলছিলাম যে ব্যবসায়ের ক্ষেত্রে যদি গ্রামার না মেনটেন করেন তাহলে কি হবে, এটা দেখাচ্ছি পরবর্তীতে। একটা গোল সেট করতে হবে, আমরা গোল নিয়ে কথা বলবো। এরপরে গোলটা যে গোলের পথে হাঁটছে, এটাকে বলে আমরা আমাদের ভাষায়, বিজনেসের ভাষায় বলি কেপিআই। কেউ কি বলতে পারবেন এটা কি ফুল মিনিংটা কি? কেপিআই, কি পারফরমেন্স
ইন্ডিকেটর। আপনি যে পারফর্ম করছেন, আপনি যে যাচ্ছেন, আপনি যে আগাচ্ছেন, এটা দেখতে পাবেন, মাপতে পারবেন। আপনার যে স্বপ্ন 1 বছরের, এটার জন্য গোল সেট করলেন, এটা মেপে মেপে দেখতে পারবেন আজকে কতটুকু হইলো, এই গোলের কত অংশ হলো, কত পার্সেন্ট হলো। এটাকে বলা হয় কেপিআই, এবং এটা কি পারফরমেন্স, আপনার পারফরমেন্সের কি পয়েন্টটাকে এটা মেজার করতে পারবেন। তো আমরা একটু নেক্সট চলে যাই। স্বপ্নটা বলেছিলাম কি, কত বড় স্বপ্ন দেখবেন আপনি, দেখেন আল্লাহ বলছে যে আমার কাছে চাও, না চাইলে কি হয়, আল্লাহ উল্টা অখুশি হয়, তাই না? তাহলে যেখানে এত মানে যে আমাদের সবকিছু, যার জন্য আমাদের এই পৃথিবী, যার জন্য এখানে আসা, তাহলে সে বলছে তুমি চাও আর নেও। আর আমরা যদি চাইতেই না পারি, আমি যদি সব বড় করে দেখতেই না পারি, তাহলে কিভাবে পাবো? তো এটা একজন বিজ্ঞানী বলেছে, নাম হচ্ছে যে সিমন সিনেক। উনি বলেছে ড্রিম বিগ, এবং সাথে কি বলেছে দেখেন, চমৎকার একটা কথা, ড্রিম বিগ, স্টার্ট স্মল বাট স্টার্ট। আমরা কি করি, অনেক বড় স্বপ্ন দেখি, অনেক বড় প্ল্যান করি, অনেক বড় করে স্টার্ট করারও প্ল্যান করি। অনেক বড় করে স্টার্ট করার যে প্ল্যান করি, ঠিক আছে এটা এত বড় করে করতে গিয়ে আগামী মাসে করবো, এর পরের মাসে করবো, করতে করতে 1 বছর 2 বছর 3 বছর চলে যায়। একসময় আমার মতো গাড়ি সাদা হয়ে যায়। এরপর আর এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য স্টার্টটা করা হয় না। সো বলছে কি করতে, স্টার্ট স্মল করে করতে, ছোট করে, বাট স্টার্টটা এখনই করতে বলছে। দেখেন বাট স্টার্ট মানে এখনই স্টার্ট করে দেন। তা আজকে থেকে আমরা প্ল্যান করছি, আমার ব্যবসাটাকে কয়গুণ করবো বলছিলাম, এই বছর আমরা 10 গুণ করবো। তাহলে স্টার্ট কিন্তু এখন থেকেই শুরু। নেক্সট মাতেন ভাই, আমি সুইফট যাবো, জন্য মনোযোগ ধরে রাখেন যাতে আপনারা পুরোটা নিতে পারেন। আপনারা দেখেন একটা গোল সেট করি, আমরা ছোট করে একটা গোল সেট করি, সেটা হচ্ছে এক্সিস্টিং বিজনেস যেটা আছে, প্রবলেম আছে, এটার আমরা সলিউশন করবো। প্রবলেমটা আপনি যদি আপনার ডাক্তারের কাছে গেলে, ডাক্তার কি ওষুধ দেয়, কি করতে পাঠায়, টেস্টের জন্য পাঠায়, ডায়াগনস্টিকের। তাহলে প্রবলেমটা ফাইন্ডিং হয়, দেন সলিউশনের জন্য সে প্রেসক্রাইব করে, তাই? তাহলে আমরা যদি ফাইন্ডিং করতে পারি আমাদের প্রবলেম, আজকে থেকে বিজনেসের প্রবলেম কি, আমার কেন গ্রোথ হচ্ছে না, কেন সেল বাড়তেছে না, কেন সবাই চিনতেছে না, এটা যদি ফাইন্ডিং করতে পারি, তাহলে আমি কি করতে পারবো, এটা গোড়ায় ওষুধ দিতে পারবো। হ্যালো, এটা ওষুধ দিতে পারবো। তাহলে এটা থেকে যদি ওষুধ দিতে পারি, তাহলে কি হবে, ডেভেলপ হবে। দ্বিতীয় গোলটা আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউ বিজনেস। আমরা এটাকে পুরো আইপিডব্লিউ থেকে জেলার জন্য একটা গোল সেট করছি। আপনাদের যারা ছাত্র জীবন শেষ করে আসতেছে, ব্যবসায়ী হতে চাচ্ছে, এদেরকে ব্যবসায়ী করার দায়িত্ব কাদের? আপনারা যারা ব্যবসা করছেন তাদের। কারণ ওরা খুবই ড্রিমি, বড় স্বপ্ন নিয়ে আসছে, ব্যবসা করে অনেক বড় করবে, পুরো জয়পুরহাটকে নেতৃত্ব দিবে। এরা অনেক স্বপ্নবাদ, কিন্তু ওর 2টা জিনিস নাই। একটা হচ্ছে গিয়ে তার অভিজ্ঞতা নাই, আর তার ফাইন্যান্স নাই। তাহলে সেই জায়গাটা যদি আপনারা, আমরা যারা আছি, একত্রিত হয়ে প্ল্যান নেই যে আমাদের এই ইয়াং ব্লাড যারা আমাদেরকে নতুন বাংলাদেশ দিল, জয়পুরহাটের এই পিপল যারা ব্যবসায় আসবে, তাদেরকে ব্যবসায়ী বানানোর জন্য আমরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবো। তাহলে ওরা নতুন বাংলাদেশের নতুন দিগন্ত ব্যবসায়ের জন্য দিবে না, তাহলে সেটা দায়িত্ব কিন্তু আমাদের। তাহলে এদেরকে ব্যবসায়ী বানানোর জন্য, নিউ বিজনেস এস্টাবলিশ, এদেরকে নিয়ে আসার জন্য আমরা আমাদের প্ল্যানের ভিতরে পার্টি রাখবো। এরপর হচ্ছে গিয়ে আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আপনাদের মাঝে যারা ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা করছেন, আমি গত কয়েকদিন আগে আপনাদের এখানে একটা নির্বাচন হয়েছিল, তাই না? চিনির কলে নির্বাচন হয়েছিল, আমরা কথা বলছি। চিনির কলে নির্বাচনে পুরোটাই জয়ী হয়েছে আমাদের আগের দোসরদের, মানে যারা পান্ডা ছিল তারা। সেইটায় আমরা হতে পারি নাই। হ্যালো, হ্যালো, তো এই যে হতে পারি নাই, এইটার প্ল্যান কারণ নেবেন। আগামী নির্বাচনে কোনো একটা পদ থাকবে না, মানে ট্রেড অর্গানাইজেশন, জয়পুরহাটের ট্রেড অর্গানাইজেশনের ব্যবসা সংগঠন যতগুলো আছে, প্রত্যেকটা সংগঠন নেতৃত্ব দেবো আমরা ইনশাআল্লাহ। সেই জন্য প্রস্তুত হইতে হবে, সেই প্রস্তুতির বিষয়গুলো আমরা ভিতরে আরেকটু বলবো। এরপরে হচ্ছে যে আমরা যারা ব্যবসা করছি, এই ব্যবসায়ীরা যদি লং রানে প্ল্যান করি, যত দুর্যোগ আসুক, এই 17 বছর যে আমাদের উপরে জগদ্দল পাথর হিসাবে আমাদেরকে কোনো কিছু করতে দেয়, এর থেকেও বড় দুর্যোগ কি আসা সম্ভব? খুব কম। যদি আসে তাহলে আমরা কিভাবে মোকাবেলা করবো, সেটার জন্য সাস্টেন প্ল্যান যদি আমরা এখনই করি, এখন আমাদের জন্য সবচেয়ে বেশি সুবাতাস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি করলেন, এগুলা আমাদের পাঠ, আমাদের ভেতরের জিনিস, এগুলোই আমাদের সম্পদ, সেগুলো জানতে হবে এবং মিলাইতে হবে যে আমার সাথে কিভাবে মিলে যায়। হুদায়বিয়ার সন্ধি করার সময় যখন চুক্তি লিখতেছে, চুক্তি লেখার সময় সকল ক্লোজ গুলো, চুক্তির মানে ইয়েগুলো, ক্লোজ গুলো সবগুলো বিপক্ষে ছিল ইসলাম, একটা মাত্র পক্ষে ছিল, একটা বলতে পারবেন কেউ ইচ্ছা ছিল, দূর দিয়ে একটা পক্ষে ছিল, আর বাকি সবগুলো বিপক্ষে। সেটা হচ্ছে গিয়ে বিজয় না, বলছে যে আমাদের যুদ্ধ বিরতিটা এত বছর থাকে, সিম্পল, সময়টা পেয়েছে। এরপর আবার বলছে তোমাকে তো নবী মানি না, তাহলে তুমি এখানে মানে নামটা এটাও কেটে দিচ্ছে, বলছে কোথায় আছে দেখা যাবে, নিজ হাতে কেটে দিয়েছিল। তাহলে এত বিপক্ষে চুক্তি করার পরও যাওয়ার পরে আল্লাহ রাসূল যে কাজটা করেছিল সেটা হচ্ছে গিয়ে মদিনায় যাওয়ার পর 2 বছরের ব্যবধানে এমন বিজয় নিয়ে আসলো পৃথিবীর ইতিহাসে, এই বিজয় আর কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। সেটার কাজটা কি ছিল? শুধু মানুষ তৈরি করেছিল 2 বছরকে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছরকে মনে করেছিল যে 20 বছর সময় পেয়েছে, 2 বছরকে সবাইকে তৈরি করেছিল 2 বছরের মাঝে। আমরা এই বছরটাকে যদি আমাদের তৈরির বছর হিসাবে নেই, তাহলে আগামী দিনগুলো ইনশাআল্লাহ আমাদের সেই জায়গাটায় আমরা লং রেঞ্জে প্ল্যান করব। এবং এইটার মূল জায়গাটা যেটা একদম মূল জায়গা, বাংলাদেশে না শুধু, ইসলাম যখন একটা রাষ্ট্র গঠন করলো, মক্কা মদিনা সহ একটা রাষ্ট্র গঠন করে ফেললো, আদর্শ রাষ্ট্র হয়ে গেল, এরপর কি করেছে? সাহাবীদেরকে ছড়িয়ে দিয়েছে পুরো পৃথিবীতে, এবং যেখানে গেছে তাদের সাথে সবচেয়ে বেশি মানুষের মুআমালাত হয়েছে তাদের বিজনেসের মাধ্যমে। এই জন্যে বলা হয় যে বিজনেসটাই আমাদের এখানে একটা অ্যানালাইসিস ছিল, পুরো ওয়ার্ল্ডে বিজনেস নিয়ে, ইসলাম ও বিজনেস এটার সাথে একটা অ্যানালাইসিস হয়েছে। দেখা গেছে প্রায় 90%, এটা নিয়ে অনেক ইকুয়েশন আছে, আমি পরে বলতেছি, 90% দাওয়াতি কাজ করে হচ্ছে গিয়ে, ইম্প্যাক্টফুল দাওয়াতি কাজ করে ব্যবসায়ীরা। আমাদের দাওয়াতি কাজের অনেক সেক্টর আছে, আমাদের দায়িত্বশীলরা আছে, দাওয়াতি গ্রুপের অনেক প্রক্রিয়া আছে, কিন্তু ব্যবসায়ীরা চাইলে সবচেয়ে বেশি দাওয়াতি কাজ করতে পারে, কারণ তার সাথে জনগণের সম্পৃক্ততা সবচেয়ে বেশি। নেক্সট কথা নাই, আমি এগুলো করে যাচ্ছি যে পরবর্তীতে এই আলোচনাগুলো আছে। আমরা যেটা করতে হবে খুব সিম্পল 3টা ওয়ার্ড, দেখে স্ট্র্যাটেজি মেক করতে হবে, এক্সিকিউশন করতে হবে এবং সাকসেস হতে হবে। আমি সাকসেস হওয়ার জন্যই নেমেছি, এবং আমরা আলটিমেটলি সাকসেস পিপল। আল্লাহ আমাদেরকে বানাইছেই সাকসেস করে, তাই না? এই ইতিহাসটা আমরা জানি। আমাদের মানে কোটি কোটি মানে জন্মে আগ্রহী ভ্রূণের প্রতিযোগিতা আমি জিতে গেছি দেখেই আমি আসলে পৃথিবীতে, এটার সায়েন্স আমরা সবাই জানি এখন, মানে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার সুবাদে। সো সাকসেস হবই, এইটা নিয়তেই আমাদেরকে স্ট্র্যাটেজি প্ল্যান করতে হবে এবং এক্সিকিউশন করতে হবে, সাকসেসটা হতেই হবে ইনশাআল্লাহ। নেক্সট, আমি কিছু কনটেক্সট বলছি, বর্তমান প্রেক্ষাপটটা কি আছে পুরো ওয়ার্ল্ডে এবং বাংলাদেশে, প্রেক্ষাপটটা কি আছে, আমি আর আপনি কোথায় আছি এটা দেখতে পাবো। নেক্সট নেক্সট বলেন, আচ্ছা এটা কোথায় বলেন তো, কোথায়? টুইন টাওয়ার, মালয়েশিয়া। আচ্ছা এখানে দেখেন, এই মালয়েশিয়া গঠন করার পিছনে যে ইতিহাস ছিল তার অনেকগুলো ইতিহাস, আমি দুটা বলছি। একটা হচ্ছে 8 লেনের রোড, নিচে লেখা আছে 8 লেন রোড। 8 লেনের রোড প্রথম পদক্ষেপ ছিল মাহাথিরের, যখন পদক্ষেপ নিয়েছে তখন ওখানে অনেক আন্দোলন হয়েছিল। আন্দোলনে তারা বলছে আমাদের পেটে ভাত নাই, তখন তারা অনেক দরিদ্র দেশ, পেটে ভাত নাই, তুমি 8 লেনের রাস্তা বানাচ্ছি, ওরা কি করবো, ওরা দিয়ে আমাদেরকে খাওয়া দিবে, তো আমাদেরকে খাবার দেওয়া আগে আন্দোলন হয়েছিল, বাট উনি দমে যায়নি। উনি মালয়েশিয়ার এক মাথা থেকে একদম আরেক মাথা পর্যন্ত 8 লেনের রাস্তা করছে। ঘটনা ঘটছে এরকম যে রাস্তা যখন করা শুরু হয়েছে, অনেক কর্মচারী লাগছে না, তারা যে রুটি খাবে, চা খাবে, এই খাবারের দোকান দিয়ে শুরু হয় ওখানকার ডেভেলপমেন্ট। রাস্তা দেশের ওই মাথা যাইতে যাতে এই মাথা মোটামুটি ডেভেলপ হয়ে গেছে। তো প্ল্যান যদি করেন আপনার ব্যবসায় ডেভেলপমেন্টের, এরকম যে প্ল্যানগুলো করবেন, এক্সিকিউটটা যদি হয় তাহলে আলটিমেটলি ডেভেলপ হবে। এরপরে সবচেয়ে বেশি কাজ করছে যেটা, সেটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। এই যে দুইটা চুঙ্গা, এই দুইটা নাম হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। ঘটনা ঘটছে কি, সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল এই জায়গাটায়, এবং অনেক মানুষও মারা গেছিল যখন এইটার ঘোষণা দিয়েছে মাহাথির যে পৃথিবীর সর্বোচ্চ ভবন করবে মালয়েশিয়া। তখন অনেক লোক বলছে আমরা পেটে ভাত পাই না, তুমি এখানে বিলাসিতা করতে আসছো। কিন্তু ঘটনা যেটা ঘটছে, এই যে এই জায়গাটায় দেখেন,
এই জায়গাটা হচ্ছে কি এই টাওয়ার থেকে এই টাওয়ারে যাওয়া যায়। এই জায়গায় যাওয়ার আগেই উনি যে ঘোষণা দিচ্ছে যে পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার করবে মালয়েশিয়া, সেই ঘোষণা এবং এই টাওয়ারটা কেমন হবে এটা দেখতে যে লোক আসছে, এই আসার জন্য পর্যটন খাত থেকে যে আয় হয়েছে সেটা পুরো বিল্ডিং এর খরচ উঠে গেছে। দিস ইজ দ্য প্ল্যান। আপনি যদি প্ল্যান করতে পারেন আপনার বিজনেসে কোন জায়গা থেকে আল্লাহ বালাকা ঢেলে দিবে বুঝতে পারবেন। নেক্সট, এটা কোথায় বলতে পারবেন? কোথায়? 300 ফিট। তাহলে মালয়েশিয়ার শুধু না, বাংলাদেশের কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। 300 ফিট রোড এরকম, এবং এখানে কোনো গাড়ি কাউকে ক্রস করতে হয় না। 100 মিটার স্পিডে গাড়ি চালানো যায়, আরো বেশি স্পিডে চালানো যায়, কেউ কাউকে বাধা দেয় না, চলতেই থাকে। সো এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ। নেক্সট, এটা হচ্ছে কি একটা অফার দিয়েছে ইতিমধ্যে টেসলা কার, জানেন তো টেসলা কোম্পানি কার? ইলন মাস্ক। সে পুরো পৃথিবী কিভাবে মাপ করতেছে আমি ওদিকে ঘটনা বলতে যাবো না, তাহলে দেরি হয়ে যাবে। সো সে বাংলাদেশকে অলরেডি টেসলা অফার করেছে। তাহলে টেসলা যদি বাংলাদেশে আসে, মনে করেন যে একটা রোড জয়পুরহাটে আসলো, যেটা টেসলার গাড়ি কি ড্রাইভার ছাড়া গাড়ি, ইলেকট্রিক গাড়ি, তাই না? ড্রাইভার নাই, তাহলে ড্রাইভার ছাড়া গাড়ি কেমনি চলে? প্রযুক্তি, আমি ওইদিকে ব্যাখ্যা দিতে যাচ্ছি না। প্রযুক্তি, তাহলে একটা গাড়ি যদি এখানে আসে, ওই গাড়ির কন্ট্রাক্ট যদি আপনারা পান, প্রস্তুত আছেন তো ইলেকট্রিক রোড বানানোর জন্য? ঠিক আছে, ইলেকট্রিক রোড এবং এইভাবে এই প্রযুক্তিগত রোড বানাইতে হবে। যদি অফার আসে তাহলে এটা অন্য কেউ নামিয়ে যাতে আপনারাই নিতে পারেন, সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন তো এখানে কোন কোন কোম্পানি, বিশাল বিশাল কোম্পানি। অ্যাডোবি আছে, তারপর বাংলা আছে, মাইক্রোসফট আছে, নোকিয়া আছে, তারপর এখানে বড় বড় IBM, গুগল, এই পুরো কোম্পানি, পৃথিবীর সবচেয়ে সেরা কোম্পানিগুলো, পৃথিবীর সবচেয়ে সেরা কোম্পানিগুলো যারা এখন মানি মেক করছে এবং পুরো পৃথিবীকে লিড দিচ্ছে, এই কোম্পানিগুলোর লিডার যে কটা সব হচ্ছে গিয়ে আমাদের পাশের দেশের ইন্ডিয়া। কেন আমরা 2-4টা দিতে পারলাম না? আমাদের ব্যক্তি গঠনের পরিকল্পনার অভাব। সো এই জায়গাটায় শুধু না, এরকম কোম্পানি বাংলাদেশ থেকেও লিড দেওয়ার মতো প্ল্যান আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। পুরো পৃথিবীতে বাংলাদেশের একটা কোম্পানি লিড দিবে, অলরেডি দিচ্ছে। আমরা কাউসার আহমেদ কুমিল্লার একটা ছেলে, সে অলরেডি পুরো পৃথিবীতে মানে লিড দেওয়ার মতো একটা প্রতিষ্ঠান করেছে, জুম শেপার নামে, জুমলা ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করে। সে পুরো পৃথিবীতে প্রতিযোগিতা প্রথমে 4র্থ হয়েছিল। আমেরিকায় প্রথম 50 জনকে নিয়ে একটা প্রেজেন্টেশন হয়েছে, সেখানে সে ফার্স্ট হয়েছে। এবং এই যে গুগল দেখতে পাচ্ছেন, গুগলের সেকেন্ড ম্যান হচ্ছে কি আমাদের এখন বুয়েটের। তো আমরা কিন্তু যাচ্ছি, আপনারাও এই স্বপ্নটা দেখতে হবে। বলছিলাম না, স্বপ্ন কত বড়, স্বপ্ন ছবি রাখতে হবে সাগরের মতো। সো এরকম জায়গায় আমরা যেতে চাই না, শুধু এরকম কোম্পানি আমরা জয়পুরহাটে বসে করতে পারি, সেরকম প্ল্যান অলরেডি করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ছোট্ট একটা ডেটা দিই, দেখেন পুরো বিশ্বের সোশ্যাল মিডিয়ার ব্যবহার কিরকম। সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমরা যদি এই জায়গা থেকে পিছিয়ে থাকি, মনে করি ঘড়ি বন্ধ করে, আমি ঘড়ি বন্ধ করে রেখে যদি সময় বন্ধ করার চিন্তা করেন যে ঠিক আছে সময় তো চলে যাচ্ছে, আমি ঘড়িটাকে বন্ধ করে একটু ঘুমাই নেই, আবার যখন উঠবো ঘুম থেকে তখন ঘড়িটা চালু করলেই কি হবে? সময় কি বসে থাকবে আপনার জন্য? সময় আপনার জন্য বসে থাকবে না। প্রযুক্তি যেদিকে হাঁটছে, আমার পৃথিবী যেদিকে হাঁটছে, বাংলাদেশের বর্তমান অবস্থা যেদিকে হাঁটছে, আপনি যদি ওদিকে না হেঁটে ঘড়ি বন্ধ করার মতো করে বন্ধ রাখেন, তাহলে আপনি কি হবেন কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো এখানে দেখেন ছোট্ট একটা ডেটা, 370 কোটি মানুষ, 820 কোটি মানুষ হচ্ছে পুরো পৃথিবীতে, তার ভিতরে 370 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। তাহলে আপনার ব্যবসাটা যদি ফেসবুকের ভিতরে না থাকে, মার্কেটিং করতে পারবেন? বিক্রি ওরকম হবে? 10 গুণ বাড়াইতে চাই না আমরা, সেটা হবে? এতদিন তো হাতে হাতে বিক্রি করতেছেন, যতজন চেনা পরিচিত লোকাল মার্কেটিং করেন। লোকাল মার্কেটিংকে এখন যেটা বলি আমরা, এখনকার মার্কেটিং এর স্টাইলটা হচ্ছে গিয়ে, আগে থেকে লোকাল মার্কেটিং এ ভিজিটিং কার্ড দিয়ে আসতাম, লিফলেট দিয়ে আসতাম, এইভাবে দিয়ে আসতাম, তাই না? এইভাবে হাত বাড়ায় দিয়ে আসতাম, মানে ওইটাকে এখন বলে হাত পাতা মার্কেটিং, ভিক্ষা বৃত্তি টাইপের মার্কেটিং, হাত পেতে পেতে মার্কেটিং করা। ওইটার যুগ শেষ। এখনকার মার্কেটিং হচ্ছে এইভাবে, বিলবোর্ড মার্কেটিং বলি আমরা এটাকে। আপনি এরকম বিলবোর্ডের মতো একটা বোর্ড বানাবেন, ওখানে একটা চুম্বক কথা দিবেন। সেটা কি, ওটা একটা উদাহরণ দিব পরে। এই চুম্বক কথাটা মানে একটা লাইট জ্বালা দিবেন 1000 পাওয়ারের, এবং এই লাইটে মানে পোকামাকড়ের মতো
ক্লায়েন্ট আসবে, আপনার কিচ্ছু বলতে হবে না, লোকজন আপনার কাছে ধেয়ে আসবে, শুধু আপনার স্ট্র্যাটেজিটা মেক করতে হবে। সো যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার জন্য আমি ডেটা দিচ্ছি, ইউটিউবে আছে 250 কোটি মানুষ, ইনস্টাগ্রামে 200 কোটি, টিকটকে 150 কোটি, টুইটারে আছে 57 কোটি। এই পিপল গুলো ইতিমধ্যে এই জগতে বিচরণ করছে। তো আপনার প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান, 10 গুণ বাড়াইতে চান, 50 গুণ 100 গুণ বাড়াইতে চান, এই জগতের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, হবে হবে না। এতক্ষণ দেখালাম বিশ্ব, এখন বাংলাদেশ। দেখেন বাংলাদেশেও কি অবস্থায়, 17,56,00,000 মানুষ এখন আমাদের রিয়েল মানে ডাটাতে আছে। সেক্ষেত্রে ফেসবুক ইউজ করে 6,71,00,000, নিয়ারা বট 7 কোটির মতো। তাহলে 17 মাঝে 7 কোটির মতোই আমাদের ফেসবুক ব্যবহার করে। নেক্সট হচ্ছে দেখেন ইউটিউব 3,36,00,000, ইনস্টাগ্রাম 72,00,000, টিকটক 3 কোটি, ফেসবুকের পরে টিকটক, সেখানেও কিন্তু ব্যাপক মার্কেটিং। আমরা নেগেটিভ মনে করি এটা বাচ্চাদের জিনিস, এটা হুই হাই করে এই সেই, এটা না। আপনি আপনার প্রোডাক্ট নিয়ে যান, ওখানে কিন্তু মিজানুর রহমান আজহারীর বক্তব্য ব্যাপক ভাইরাল হয়, সেটাও কিন্তু বড় বড় দাওয়াতের কাজ। তো সেক্ষেত্রে আপনি যদি ব্যবসা করতে চান, আপনি তো আপনারটা করবেন, প্রযুক্তি আপনার কাছে, ইউজ কিভাবে করবেন ডিপেন্ড অন ইউ। সো এখানে টুইটারও ব্যাপক ইউজ করছে। আমরা নেক্সট চলে যাই, একটা ছোট্ট ডাটা দিই, সেটা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে বিজনেস করে ই ক্যাপ, নাম শুনেছেন কিনা? ই কমার্স, এটা ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ই ক্যাপ। 18 সালে এইটার মানে সংখ্যা ছিল, এটা মার্কেট ভ্যালু ছিল 450 কোটি টাকা। 450 কোটি টাকা কিন্তু কম না, মাত্র 5.5 বছরে 24 সালের 6 মান্থে এইটার ভ্যালু দাঁড়াইছে 17,500 কোটি টাকা। চিন্তা করে দেখছেন মার্কেট গ্রোথটা কি, 450 কোটি টাকা থেকে 17,500 কোটি টাকা। তাহলে এই জায়গাটায় আপনি আর আমি যদি না থাকি, তাহলে আলটিমেটলি আমি কি হব এটা দেখা যাচ্ছে। নেক্সট আরেকটা ছোট ডাটা দিই, আমাদের ইকোনমিক জোন আছে পুরো বাংলাদেশে, অনেকগুলো প্ল্যান ছিল, তাই না? একটা ডাটা হচ্ছে কি এটা, সেটা মিরেশ্বরাই, সীতাকুণ্ড এবং চিটাগাঙ্গের দুটা চিটাগাঙ্গ এবং একটা ফেনী সোনাগাজী। এই জায়গাটায় একটা 33,000 একর জমির উপরে একটা অ্যাকোয়ার করে ইকোনমিক জোন হচ্ছে, শুধু এক্সপোর্ট জোন। বাংলাদেশে একটাই শুধু এক্সপোর্ট জোন। তাহলে আপনাদের বলছিল না 2টা প্রোডাক্ট আপনাদের এক্সপোর্ট হয়, একটা কি কচুর লতি আর একটা সোনালী মুরগি। তাহলে এই যে এক্সপোর্ট হয়, তাহলে এখান থেকে যদি এক্সপোর্টের সাথে সম্পৃক্ত হতে পারেন, তাহলে খুব সহজ হবে না? আপনারা হয়তো জানেনই না যে এটা অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে। সেখানে 33,000 একর জমি, টার্গেট হচ্ছে গিয়ে 1.5 লাখ crore টাকা ইনভেস্ট টার্গেট। এমপ্লয়ি টার্গেট হচ্ছে গিয়ে 15 বছরে হচ্ছে গিয়ে 1.5 মিলিয়ন পিপল, এবং হচ্ছে গিয়ে এটা এক্সপোর্ট টার্গেট হচ্ছে গিয়ে $25 বিলিয়ন। চিন্তা করে দেখেন, বাসায় গিয়ে হিসাব করে দেখেন 25 বিলিয়ন কত টাকা হয়। $25 বিলিয়ন এক্সপোর্ট টার্গেট। তাহলে আপনার 2টা পণ্য আপনারা ওখানে নেওয়ার জন্য কি প্ল্যান করেছেন বা প্ল্যান আজকে থেকে করছেন কিনা ডিপেন্ড করবে আপনি কত বড় হবে। এরপর দেখেন ওখানে ইতিমধ্যে 400 ইন্ডাস্ট্রিকে সুযোগ দিবে 2030-এর মাঝে। আপনি এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছেন কিনা, ওখানে একটা এক্সপোর্ট জোরে আপনার অবস্থান হবে কিনা, এখন থেকে প্রিপারেশন নেন। আমাদেরকে ওই জায়গাগুলো দখল করতে হবে। আমি দখল শব্দটা না বলে ওখানে যেতে হবে ইনশাআল্লাহ। সো নেক্সট এই সবগুলো প্রসপেক্ট দেখাই না, এরপরে বড় করে একটা দেখেন, এটা কি বলেন তো? সিএনজি, ভালো করে দেখেন, অটো রিক্সা, সিএনজি না। সিএনজি তো মোটামুটি দ্রুত চলে। অটো রিক্সা চলে কিসে? ব্যাটারিতে। গতি কেমন? কম গতি, তাই না? তাহলে আমাদের বাংলাদেশের রোড কি দেখছিলাম জানি 300 ফিট, গতি কত? ন্যূনতম 100 মিটার। তাহলে 300 ফিটে 100 মিটার স্পিডের বাংলাদেশ, আর আপনি আর আমি আছি। নেক্সট একটা ছোট ভিডিও দেখি, ঠিক আছে? একটু ভিডিও দেখি। ভিডিওটার সাউন্ডটা কি দেওয়া যাবে না? আগেটা আগে ভিডিওটা একটা ক্লিক করলে এটাই হবে। ভিডিওটা 3টা পার্ট আছে, একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আমি কোশ্চেন করবো, কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। যে অ্যান্সারটা আপনারা কতটুকু ভিডিওটা দেখে বুঝলেন সেটা বুঝবো আমি। হ্যাঁ, ভিতরে একটা ক্লিক করেন। হ্যাঁ, চলছে।
খেয়াল করে দেখেন। মানুষের সরকারে দেখেন না ধরে রাখতে পারলে চলে যায়, এর বাড়িতে ব্যবসা নাই না। এটা কিভাবে হয় এটা আমরা পরে দেখবো। এর আগে ছোট ছোট ডাটা নেই ব্যবসায় এখনকার পদ্ধতি আর আগের পদ্ধতি। আগের ব্যবসা যে আকিজ গ্রুপ স্কয়ার, আকিজ গ্রুপ কি করছিল? সালামি সাহেব বিড়ি বানায় শুরু করছিল, তাই না? 70 বছর আগে। এখন তারা হাজার হাজার কোটি টাকার প্রতিষ্ঠান, সেটা ঠিক আছে। কিন্তু এখন যে প্রতিষ্ঠানগুলো নিচ্ছে, আমার বাড়ির পাশে তাদের একটা প্রতিষ্ঠান আছে আকিজ বেকার, সেখানে বাংলাদেশকে লিড দেওয়ার মতো বেকারি করছে তারা এবং লিড দিচ্ছে। তো এখনকার স্ট্র্যাটেজি ডিফারেন্ট, কিন্তু শুরুটা করেছিল তাদের সালামি সাহেব বিড়ি বানায়। ওই সময়কার যুগ ওইটা ছিল। এখনকার যুগ কি? এখনকার যুগ হচ্ছে গিয়ে বিকাশ, 10 মিনিট স্কুল, পাঠাও, সপা, ফুড পান্ডা, এগুলো বাংলাদেশে মাত্র 10 সালে শুরু করে বিকাশ। এই বিকাশ এবং নগদ অনেক পরে শুরু করে, নগদের বয়স কেবল 6.5 বছর। এগুলোকে স্মার্ট বিজনেস বা স্টার্ট আপ বিজনেস বলে, প্রযুক্তি ব্যবহার করে বিজনেস। এই পরে জানতে পারবেন কি হচ্ছে। সো সেই জায়গাটায় কানেক্ট থাকবে দোকানের সাথে, আপনার কিচ্ছু করতে হবে না। ফ্রিজ বাজার করবে, বাজারওয়ালা বাজার দিয়ে ফ্রিজ ভরে রেখে দেবে, আপনি আসলে অটো রান্না করতে পারবেন। এখন রান্নার জন্য প্রস্তুত করা জিনিসও আসতেছে, খালি এসে গরম করবেন আর খাবেন। সো এই জায়গাটা আইওটি বলা হয়, ইন্টারনেট অফ থিংস। সকল কিছুর সাথে ইন্টারনেট সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সকল কিছুর সাথে। সো আপনি আপনার ব্যবসা এবং আপনি নিজে সম্পৃক্ত হচ্ছেন কিনা, নাকি ওই অটো রিক্সায় থাকতেছেন, এটা একটু মাপবেন আজকে থেকে। আরেকটু অ্যাডভান্স হয়ে যদি বলি, দেখেন এখানে ইন্টেলিজেন্স মার্কেটিং, পুরো ভাষাটাই এবং পুরোটাই যদি এরকম ডিজিটাল হয়, তাহলে আপনি যদি অডিজিটাল হয়ে থাকেন, তাহলে অটো রিক্সায়ও ওঠার সুযোগ পাবেন না। নিউ ইন্টেলিজেন্স মার্কেটিংটা হচ্ছে ধরেন আপনি আমরা এখন ফেসবুকটা যদি অফ আছে না, সবার মোবাইল অফ আছে, কেউ তো মোবাইল দেখতেছেন না, কিন্তু মোবাইলটা অফ আছে। আমি যদি এখন একটা কলমের 2 মিনিট কথা বলি, কলম এই কলম ভালো, কলম এই সেই, এরপর ফেসবুক খুলে স্টোর করতে দেখো কলমের অ্যাড আসছে, সে জানলো কেমন? কিছুই তো বলি না, তাকে তো সার্চ দিয়ে নেই যে কলম আমার চাচ্ছে। আপনি যে কথা বলছেন, মোবাইলটা স্ক্রিন বন্ধ আছে, তারপরে সে যে ডাটা নিচ্ছে, এই ডাটা থেকে সে মার্কেটিং করতেছে। এটাকে ইন্টেলিজেন্স মার্কেটিং বলে। আরেকটু অ্যাডভান্স হয়ে সেটাকে বলা হয় নিউরো মার্কেটিং। আপনি যে জিনিসটা দেখছেন, এই যে সামনে, এটাকে আইসাইট বলি আমরা। যেটা দেখছি এটা হলো কি আইসাইট, মানে চোখে দেখি। এই আইসাইট দেখার পরে, এই চোখে দেখার পরে, চোখের ভেতরে ডাক্তাররা ভালো বলতে পারে যে রগগুলো, এটা নিউরোর সাথে, নিউরনগুলো আছে, এটা পুরো মাথার সাথে সম্পৃক্ত। এই যে এই চোখে দেখার পরে আমরা কি করি? চিন্তা করি, তাই না? এই চিন্তা যে রগগুলো বা যে মগজে চিন্তা করি, এইটাকে নিউরো সায়েন্স বলা হয়। এই চিন্তাটাকে নিয়েও মার্কেটিং হচ্ছে। আপনি এখন অলরেডি বিশ্বে হচ্ছে, আমাদের বাংলাদেশ হয়তো টিপসি দিয়ে পেয়ে যাবো। আপনি শুট পরে ফেলে ড্রেস পরে রেডি হয়ে বের হয়েছেন, যাবেন কোথায়? বগুড়া। গেট থেকে বের হয়েছেন, গাড়ির ড্রাইভার এসে বলতেছে, স্যার আপনারা বগুড়া যাবেন। ও জানলো কেন? আপনি তো এতক্ষণ মোবাইলে সার্চ দিতেন বা মোবাইলে স্ক্রল করছেন, এটা তো কিছুই করেন না। সে আপনার চিন্তাটা কিভাবে জানলো? কাউকে কিছু বলেন নাই। এই চিন্তা নিয়েও মার্কেটিং হচ্ছে। সো আমরা অটো রিক্সায় থাকা যাবে না। নেক্সট, আচ্ছা, যেই জিনিসগুলো জানতে হবে যদি আপনাদের ব্যবসাকে ডেভেলপ করতে হয়, চ্যাট জিপিটি। আমি অনেক বেশি সময় থাকলে দেখাইতাম, তারপরে একটু ছোট করে দেখাই। আমি এটা বলতে থাকি আর এটা বের করতে থাকি, দেখি এটা আসছে কিনা। চ্যাট জিপিটি সম্পর্কে জানেন কি? একটু হাত তুলেন তো। খুব লিটল অ্যামাউন্ট। এইটা ব্যবহার করতে হবে এবং আজকে থেকে ঘাটবেন, চ্যাট জিপিটি অ্যাপটা ডাউনলোড করবেন এবং এরপর এটা ঘাটবেন। ঠিক আছে? এটা নিয়ে এটা কাজ করবেন। চ্যাট জিপিটিকে বলা হয় প্রত্যেককে 100 গুণ আগায় দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে। আপনি যেই কাজ করছেন 100 গুণ আগায় দিবে আপনাকে, সেই জায়গার জন্য আপনাকে তৈরি করা হয়েছে। সালাম আলাইকুম, কেমন আছো? সালাম আলাইকুম, কেমন আছো?
আমি আমি একটা প্রোগ্রামে আছি, প্রোগ্রামটা হলো গিয়ে বিজনেসম্যানদের একটা ওয়ার্কশপ করাচ্ছি। তুমি একটু সাজেস্ট করো তো তাদের জন্য কি কি করলে ভালো হয়? বিজনেসম্যানদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন হতে পারে: ফ্যাক্ট, মার্কেট রিসার্চ করা যাতে তারা সঠিক বাজার লক্ষ্য করে কাজ করতে পারে। 2, নেটওয়ার্কিং এবং সম্পর্ক তৈরিতে গুরুত্ব দেয়া। 3, গ্রাহকদের চাহিদা বোঝা এবং সেই অনুযায়ী সেবা বা পণ্য প্রদান করা। 4, প্রযুক্তি ব্যবহার করে ব্যবস্থা প্রসারিত করার উপায় খুঁজে বের করা। 5, নিয়মিত সেলফ ইমপ্রুভমেন্ট এবং টিম ম্যানেজমেন্ট দক্ষতা উন্নয়ন করা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তারা অনেক অনেক ধন্যবাদ। সবাইকে একটু বাই দাও। আপনাকেও ধন্যবাদ। সবাইকে আমার সাথে ভালো থাকবেন। আপনি যা চান যা চান আপনি, আমি রাতে মন খারাপ বলছি যে আমার মন খারাপ, কিছু গল্প শোনাও আমাকে, সে রাতে গল্প শোনাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে চ্যাটজিপিটি, এটার অবস্থা আপনি কি চান সে লিখে দিবে। আপনি এটা দিয়ে এরকম পর্যন্ত হচ্ছে যে আমি একটা গান চাই, আমার মন খারাপ, একটা গান লিখে দাও, সে গান লিখে দিছে। বললাম যে গানটা শুরু করে দাও, সে শুরু করে দিছে। আমি বলছি যে মানে এখন রুলার কণ্ঠে এটা গাইয়ে দাও, সে ওটাও গাইয়ে দিচ্ছে। চ্যাটজিপিটি প্রকৃতিকে চেঞ্জ করে ফেলতেছে। আপনি আর আমি যদি এটার সাথে সম্পৃক্ত না হই তাহলে কোথায় থাকবো? সো ডিজিটাল প্রেজেন্সের যে কটা বিষয় খুব জরুরি। একটা হলো গিয়ে ফেসবুক। আপনার বিজনেস ফেসবুকে না থাকলে আপনি অটোতেও নাই। এতক্ষণ তো অটোতে ছিলেন, এখন অটোতেও নাই। আপনার বিজনেস আপনি লিঙ্কডিনে, বিজনেসম্যানদের লিঙ্কডিন প্রোফাইল যদি না থাকে, আমি হাত তুলাচ্ছি না, সবাই কম, লিঙ্কডিন প্রোফাইল অবশ্যই থাকতে হবে আপনার। কারণ লিঙ্কডিনে আপনাকে মাপবে যে আপনি ব্যবসায়ী হিসাবে আসলে আধুনিক কিনা, স্মার্ট কিনা, স্মার্ট কিনা। এরপর থেকে বিজনেস হোয়াটসঅ্যাপ তো সবাই ইউজ করে না, কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপ সেটা যদি না হয় তাহলে আজকেই করে ফেলবে। বিজনেস হোয়াটসঅ্যাপ দিয়ে আপনাকে অনেক সুযোগ সুবিধা দেবে। হোয়াটসঅ্যাপ অনেক সুযোগ সুবিধা আছে। এক ক্লিকে 2000 মানুষকে SMS পাঠাতে পারবেন আপনার একটা অফার, সেটা বিজনেস হোয়াটসঅ্যাপ দিয়ে। সেটার থেকে বঞ্চিত থেকে আপনার লাভটা কি? পাঠাতে পারছেন না তো। তো আজকে থেকে এটা ব্যবহার করবে। এরপর থেকে গুগল মানিয়ে থেকে গত 3 দিন আগে আমাদের আলফালা নাম শুনেছেন না? আলফালা 17 বছর পরে এখন আমরা যাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আমাদের একটা ট্রেনিং ছিল আইটি জন্য, মগবাজার ট্রেনিং ছিল। সেখানে বলছে যে প্রত্যেকটা ওয়ার্ডে এখন মানে ফেসবুকের পেজ ওয়ার্ডের নামে এখন আমাদের নিজস্ব নামে, এখন আর কোনো ভয় কিছু নেই, নিজস্ব নামে। এমনকি বলছে যে থানার জন্য প্রয়োজন একটা ওয়েবসাইট করে দেবে। তো আপনার বিজনেসের ওয়েবসাইট একটা করে ফেলতে হবে, ছোট করে হইলো, অল্প দামে হইলো, ওয়ার্ডপ্রেস দিয়ে হইলো, একটা ওয়েবসাইট, একটা পেজ, এগুলো একটু করে ফেলবেন। করে ফেললে আপনি আলটিমেটলি ডিজিটাল দুনিয়ায় ঢুকলেন। তো নেক্সট আমরা কিছু অ্যাকশন প্ল্যান নেই, অ্যাকশনের জন্য নেক্সট কিছু স্ট্র্যাটেজি দিচ্ছি। আল্লাহর হস্তে আমি হাত জোড় করে বলছি, আজকে থেকে আপনার ব্যবসার জন্য এটা একটু মানবেন। আমার বিশ্বাস এবং আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাই, যদি মানেন তাহলে আপনার ব্যবসা 1 মাসের মাঝে আপনি রেজাল্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো স্ট্র্যাটেজির ক্ষেত্রে প্রথম যেটা দেখেন, একটু স্ট্র্যাটেজি আছে। নোবেল পাওয়া বিজ্ঞানী একজন, সে বলেছে ব্যবসায়ের 90% পণ্য মানুষ কেনে, আমরা কি করি? যুক্তি তুলে ধরি বেশি। আমার ব্যবসাটা এইটা ভালো, প্রোডাক্টটা এরকম ভালো, বর্গীকরণ ভালো, গুণ ভালো, এটার ইনগ্রিডিয়েন্ট ভালো, এটার ভালো, এগুলো সব যুক্তি। এগুলা থেকে কেউ কেনে না, এগুলা থেকে 10% মানুষ কেনে। কিন্তু একটা বাজারে গেলে 4টা মুদির দোকান, 3টা পার হয়ে গিয়ে একটা থেকে সবসময় কেনেন। একই পণ্য তো প্রথমটায় আছে, কেনেন না কেন? কেন কেনেন না বলেন তো? ওনার ভালো ব্যবহার, ওনার সাথে ভালো সম্পর্ক, একটু হৃদ্যতা, ভালোবাসা, এই জায়গা থেকে কেনে মানুষ, এখান থেকেই কেনে। এটা গবেষণা করে একজন নোবেল পেয়েছে। 90% মানুষ কেনে ভালোবাসা থেকে। তাহলে আপনি যদি ভালোবাসাটা তৈরি করতে পারেন, যুক্তি দিয়ে তাদেরকে মার্কেটিং করার দরকার নেই। তার পরিবারের খোঁজ নেন, আসলে একটু তার ছেলে মেয়ে কয়জন, কি দিয়ে সংসার চলে, কিভাবে চলে, একটু খোঁজ নেন না। এটাই হবে আমাদের দাওয়াতি কাজ। বলছিলাম না আমাদের মূল টার্গেট দাওয়া। ব্যবসায়ীরা কি করবে? দাওয়াত দিবে। সো আপনি যদি এই খোঁজটা নিতে পারেন তাহলে আপনার সাথে তার সম্পর্কটা হবে মধুর সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। সে কোনোদিন আপনার বিজনেস থেকে 2 টাকা বেশি নিচ্ছেন আপনি, সে বলছে না ওই ভাই 2 টাকা দিলে সে উপকার পায়, আমি আরেকজন থেকে কিনবো না। এই সম্পর্কটা করলে আপনার ব্যবসাটা দেখবেন যে চাঙ্গা হয়ে যাবে। স্ট্র্যাটেজি নাম্বার 1, এবং সেটা একটু আছে আগে নীল প্যাটেল, তিনি পুরো সোশ্যাল মিডিয়া নিয়ে গবেষণা করেছেন। তার ভিতরে মার্কেটিং করার ক্ষেত্রে
80-20 একটা সূত্র আবিষ্কার করেছে। 80-20 মানে 80% পোস্টে, আমরা যে ফেসবুকে পেজে পোস্ট দেই, 80% পোস্ট দিতে হবে হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস পোস্ট বলি আমরা এটাকে, উপকারী পোস্ট, কি কি উপকার হতে পারে। আর মাত্র 20% বলা যাবে যে এটা কিনলে কিনেন, এটা আমার ভালো জিনিস। মাত্র কত পার্সেন্ট বলা যাবে? 20%। বা 80% বলতে হবে যে এই প্রোডাক্টের উপকারিতা, এই প্রোডাক্ট খাইলে এই হবে সেই হবে, এগুলো বলতে হবে। না হলে আপনার পেজ পোস্ট যে বুস্ট করি না, টাকা খরচ করে আমরা, বুস্টের রেজাল্ট ভালো পাবে না। ঝড়ে বকমানোর মতো যে একটা হতে পারে, কিন্তু রেজাল্ট ভালো হবে না যদি এই পদ্ধতি ইয়ে না করে। নেক্সট দেখেন, আমরা তো বিজ্ঞানীদের কথা শুনি, তাই না? মজাও লাগে, কিন্তু সেই 1450-1500 বছর আগে আমাদের বিজ্ঞানী, মানে আমাদের মহাবিজ্ঞানী আল্লাহ যাকে দুনিয়ায় পাঠাইয়া বিজ্ঞানকে ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলে গেছেন ওই সময় আমাদের 10 ভাগের 9 ভাগ রিজিক রয়েছে কোথায়? অথচ ওরা এতদিন পরে এসে গবেষণা করে বের করছে, সেই ওরকম ইকুয়েশন বের করতেছে। তাহলে ব্যবসায় যদি রিজিক থাকে মানে 90 ভাগ, সেই ব্যবসা করছে কারা? সেটাই কিন্তু আপনারা করছেন। আপনারাই কিন্তু এই সমাজের 90 ভাগ রিজিকের যোগানদাতা। তার 90 ভাগ রিজিক আপনারা যোগান দিচ্ছেন, তারা এই সোসাইটির 90 ভাগ মানুষের মানে কর্তৃত্বে আছেন না। আপনাদের থেকে একটা ছোট্ট আচরণ তাকে এই 90 ভাগ মানুষকে কষ্ট দিতে পারে। আপনার একটা সুন্দর আচরণ 90 ভাগ মানুষকে শান্তি দিতে পারে, ঠিক কিনা? দাওয়াতের এই জায়গাটা ব্যবসা ডেভেলপ করার জন্য প্ল্যানটা একটু চেঞ্জ করবেন আজকে থেকে চেঞ্জ করবেন। আমি চেঞ্জটাই বলতেছি। নেক্সট দেখেন, ছোট্ট করে আমরা কি করে, এটা এই ছবিটা কার বলেন তো? স্টিভ জবস। আমরা তার অনেক গল্প জানি, তাই না? অনেক গল্প। সে একটা ছোট্ট কথা বলছে, দেখেন, গ্রেট থিংস ইজ বিজনেস আর নেভার ডান বাই one person, they are done by a team of people. সিম্পল একটা কথা দেখেন, আমরা একা একা ব্যবসা শুরু করি, কিন্তু এরপর আস্তে আস্তে কর্মী সংখ্যা বাড়ে, তাই না? কর্মী সংখ্যা বাড়ে। এটা উনি কিসের মালিক বলতো? কোন কোম্পানি? অ্যাপেল কোম্পানি যখন আসে এবং যখন পাবলিক শেয়ারে যায়, যেদিন পাবলিক শেয়ারে যাওয়া হয়, অ্যাপেলের দুইজন মানে ছিল উদ্যোক্তা, স্টিভ জবস আর স্টিভ ওজনিয়াক, আরেকজন, দুইজন ওজনিয়াক, এবং এরা দুইজন যেদিন পাবলিক শেয়ারে আসে, দুইজন বিলিয়নিয়ার হয়। বিলিয়নিয়ার মানে বিশাল টাকার অঙ্ক হয় তাদের যেদিন তারা পাবলিক শেয়ারে আসে। 41 জন তাদের এমপ্লয়ি, কর্মচারী মিলিয়নিয়ার হয়। কিভাবে হয়েছে এটা? কর্মচারী তো বেতন পায়, সে আবার কোম্পানির মানে বিলিয়নিয়ার হইলে সে বিলিয়নিয়ার হয় কেমন? দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। সেটা কত বছর আগে করছে? অনেক বছর আগে। আমরা এখন কর্মচারীকে বাজার করার জন্য মনে করি সে তো কর্মচারী, তাহলে তো টাকা দিয়ে পালি, সে তো আমার বাসার বাজারও করবে, প্রয়োজনে আমার বাসার কাপড় ধুয়ে দেবে। আজকে থেকে মেন্টালিটি চেঞ্জ করে ফেলে। আল্লাহ রাসূলের শেখানোর সেই পদ্ধতি আমরা এখন বিজ্ঞানরাই করছে, বাট আমরা স্টার্ট করে ফেলি। সেখানে দেখেন একটু আগে জাস্ট এই স্লোগানটা দেখেন, আই লাভ মাই কোম্পানি, এটা যদি কর্মচারী বোর্ডকে বলাইতে পারে তার ভালোবাসা থেকে, আপনি স্লোগান জোর করে বলবেন না, তুমি বলো আমি ভিডিও করি, তুমি বলো যে আমি আমার কোম্পানিকে ভালোবাসি, এটা আমি ভিডিও করি, এটা না। সে নিজ থেকে বলবে আপনার ভালোবাসার কারণে। আপনি কর্মচারীদেরকে ওই পরিমাণ ভালোবাসবেন, তার পরিবারের খোঁজ নেওয়া থেকে শুরু করে, একজন পিয়ন থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত। আপনার আলাদা করে মার্কেটিং এর টিম পাওয়ার দরকার হবে না, পিয়নও আপনার মার্কেটার হয়ে যাবে যদি তাকে সেই ভালোবাসাটা, সেই সুযোগ সুবিধাটা দিতে পারে। মিলিয়নিয়ার হয়েছিল কেন? তাদেরকে কোম্পানির স্টেক দিয়েছিল, কোম্পানির সাথে বলছিল যারা যত ভালো কাজ করবা তারা কোম্পানির মালিকেরা এতটুকু এইভাবে পাবা। যখন মানে হলো পাবলিক শেয়ারে আসলো, 1 ঘন্টার ভিতরে তারা কি করলো? 41 জন পর্যন্ত মালিকানার শেয়ার অনুপাতে তারা মিলিয়নিয়ার হয়ে গেছে। তো আপনার কোম্পানির কর্মচারী যারা, তাদেরকে আমরা বলি যে চলে যায় কেন? আমার কোনো আচরণে কষ্ট পেয়ে চলে যায়, আমার এখানে পোষায় না তাই বলে চলে যায়। সর্বোচ্চ দিয়ে পোষানোর ব্যবস্থা করেন, সর্বোচ্চ ভালোবাসাটা দেন। না পোষাইলেও যাতে আপনার ভালোবাসার কাছে ঋণী হয়ে সে থেকে যায়, যাদের যেগুলো যাবে না, সে ভালোবাসাটা দেন আজ থেকে। দেখুন যে আপনার মানে অনেক কোম্পানি হচ্ছে সিইও থেকে হয়ে যাচ্ছে, মালিক হয়ে যাচ্ছে। কর্মচারী থেকে মালিক হয় কিভাবে? আলটিমেটলি যখন ফিল করে যে এড়ে দিয়ে আমার এই কোম্পানি
মানে বড় কিছু হবে। তো নেক্সট, আচ্ছা আরেকটা ছোট বিষয়, এটা ছোট বিষয় কিন্তু ছোট বিষয় না, আমি ওই পাশে দেখা দিয়ে যাচ্ছি না, এটা শুধু আপনি কাস্টমারকে যখন একটা পণ্য তুলে দিবেন, এইটা শুধু মনে করবেন যে দেওয়ার সময় উনি যে কাস্টমার ওইটাই আমি। তাহলে এই যে তুলে দিচ্ছেন এই বিষয়টা মনে রাখবেন যে কাস্টমারকে যে পণ্যটা তুলে দিচ্ছে এটা কি ভালো, ঠিকভাবে সঠিক, কারণ আমি নিচ্ছি তো প্রোডাক্টটা, আমি উপভোগ করবো, এটা খারাপ কিছু দেওয়ার সুযোগ নেই, তাহলে আমার খারাপ হবে, আমার পরিবারের খারাপ হবে, আমার সন্তানের খারাপ হবে, এইটাই একটু মনে করেন আজকে থেকে। আরেকজনের হাতে যে তুলে দিচ্ছেন জিনিসটা, এটা আমি নিচ্ছি, আমার পরিবারের জন্য নিচ্ছি, আমার সন্তানের জন্য নিচ্ছি, এইভাবে মনে করেন। তাহলে দেখবেন যে জীবনে আপনি খারাপ পণ্য দিতে পারবেন না। খারাপ পণ্য না দিলে লাভটা অল্প করলেও বরাকা দেওয়ার মালিককে, বারাকা কোন দিক থেকে আসবে? আল্লাহ বলছে যে তুমি চিন্তাও করো না, এমন জায়গা থেকে আমি তোমাকে বারাকা দিয়ে দিতে পারি, রিজিকের মানে দরজা এরকম জায়গাকে খুলে দিতে পারি যেখানে তুমি চিন্তাও করো না। নেক্সট, আচ্ছা আরেকটা বিষয় একটু মাথায় রেখে আজকে থেকে আপনার ব্যবসাটাকে গুনবেন টাকার অঙ্কে না, সেবার অঙ্কে। আপনি কয়টা প্রোডাক্ট বিক্রি করলেন সেটা না ভেবে আজকে থেকে ভাববেন আমি কয়টা সেবা বিক্রি করলাম। এইটা যদি ভাবেন দুইটা লাভ হবে। ঘুমাইতে যখন যাবেন তখন আপনি যদি হিসাব করবেন, এখন তো টাকার হিসাব করি আমরা, তাই না? এত টাকা হলে এত টাকা হলে এত টাকা হলে এত টাকা কম হলে এত টাকা হলে, এইটার কারণে ঘুমই হয় না, রাতে ঘুমাইতে গেলে কিভাবে ঘুমাইতে হয় না। কিন্তু আজকে থেকে একটু উল্টায় ভাবেন, সেবা দিচ্ছি, তাহলে আজকে যদি দুইটা সেবা বেশি দিতে পারি আপনাদের ঘুমটা খুব তৃপ্তি হবে। আজকে আমার এতগুলো সেবা পেয়ে এতগুলো পরিবার আজকে উপকার পেল, আল্লাহর কাছে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। দেখবেন যে আপনার ঘুমটা খুব প্রশান্তির ঘুম হবে। তাহলে আজকে থেকে আমরা আমাদের পণ্য না হিসাব করে হিসাব করবো কি সেবা। তাহলে এই সেবা দিতে গিয়ে আপনাদের মানসিকতা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক্সট, আচ্ছা একটা স্ট্র্যাটেজি দিই আপনি কাস্টমারকে হ্যাপি করার জন্য। তিন কল স্ট্র্যাটেজি বলা হয় এটাকে। প্রথমে যখন পণ্যটা পেয়ে যাবে, সে পেয়ে যাওয়ার পরে আপনি 2-3 দিন পরে ইউজ করতে পারছেন বা প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, আপনি নিতে পারছেন, এরকম একটা সময় তাকে একটা কল দেবেন। বিশেষ করে অনলাইন ভিত্তিক সেল হলে এটা বেশি কাজ করে। তো প্রথম কল দিয়ে বলবেন যে ঠিকভাবে পেয়েছেন কিনা, যদি কোনো হেল্পলাইন থাকে। আরেকটা স্ট্র্যাটেজি একসাথে বলে দিই, সেটা হলো ফেরত নেওয়ার। আপনি সবাইকে ঘোষণা দিয়ে বলবেন যে আমার পণ্যের ভিতরে কোনো রকম দুর্বলতা পাইলে, কোনো রকম আপনার অপকার পাইলে আপনি প্রোডাক্টটা নিয়ে আসবেন, আমি ফেরত নেব। এইটা স্লোগান দিয়ে আমরা এভাবে যে প্রোডাক্ট খালি ফেরত নেই না, ফেরত দিতে আসলে উল্টা চাওয়া হয়। ঠিক আছে, এই মেন্টালিটিটা তৈরি করে। সব 3 কলের প্রথম কল হচ্ছে গিয়ে প্রোডাক্টটা ঠিকভাবে আছে কিনা। দ্বিতীয় কল হচ্ছে গিয়ে প্রোডাক্টটা ব্যবহার করছে যখন, তখন দিবে যে ব্যবহার করে সে মানে উপকার পাইছে কিনা। এবং তৃতীয় কল যেটা, সেই কলটায় আলটিমেটলি বলবেন যে ভাই আমরা এই প্রোডাক্টটা আরো ভালো করতে চাই, কোনো পরামর্শ থাকলে আপনার দিবেন। তখন দেখবেন যে সে আপনার উপর অনেক খুশি হয়ে যাবে। সে প্রত্যেকটা প্রোডাক্ট যে কিনবে, যদি এই 3টা কল দিতে পারেন এবং আন্তরিকভাবে দিতে পারেন, তাহলে প্রত্যেকটা ম্যান আপনার জন্য মার্কেটার হয়ে যাবে। সে সবাইকে বলে বেড়াবে ওরা এত ভালো আমাকে প্রোডাক্ট দিয়েছে, কল দিয়ে দিয়ে জানছে ওনাদের প্রোডাক্টটা খুব ভালো, আমি খুব ভালো পেয়েছি। দেখবেন আপনার মার্কেটার হিসেবে আলাদা লোক নিয়োগ দিতে হবে না, যদি এই 3টা কল ঠিকভাবে দিতে পারেন। নেক্সট, আরেকটা ছোট্ট স্ট্র্যাটেজি যেটা ইতিমধ্যে আমি বলেছি, যে কাস্টমার সার্ভিস ইজ অ্যান অ্যাটিটিউড নট ডিপার্টমেন্ট। আমরা ডিপার্টমেন্ট ভাবি, কাস্টমার সার্ভিস একটা ডিপার্টমেন্ট। আজকে থেকে ডিপার্টমেন্ট ভাববেন না, এটা আপনার অ্যাটিটিউড, মানে হচ্ছে গিয়ে আপনার কাজ, আপনার আচরণ, আপনার সম্পর্ক, আপনার মহামেলাত, আপনি কিভাবে তাকে আচরণ করছেন। আসার সাথে সাথে তাকে দূর দূর করে দাঁড়ায় দিচ্ছেন নাকি কাজ দিয়ে দিচ্ছেন, একটা ছোট্ট কথা হলেও সে আপনার উপর সন্তুষ্ট এরকম একটু আচরণ করে দেন, দেখবেন যে এইটা আপনার জন্য ওই ডিপার্টমেন্ট থেকে অনেক বেশি কাজ করবে। এপাশে দেখেন, ডোন্ট ওয়েট ফর দ্য চেঞ্জ, বি দ্য চেঞ্জ। আজকে যে কথাগুলো বললাম, কে চেঞ্জ করে দিবে বা কবে চেঞ্জ হবে এটা দরকার নেই। আজকে এখন এই মুহূর্ত থেকে আপনি চেঞ্জ হয়ে যান, মানসিকভাবে চেঞ্জ হয়ে শুরু করে দেন, তাহলে দেখবেন যে সেটা ফল হবে। আচ্ছা একটা বলছিলাম না যে ভয়েস, এটাকে আমরা ভয়েস করি, যে একটা বিজনেসকে আরেক জায়গায় পৌঁছতে গেলে শব্দ দুটো আমি এখানে বলে ফেলেছি। দেখেন চলপথে তাদের এটা গ্রামীণ ফোনে, এই দুটা শব্দ কিনেছে তারা 18 লক্ষ টাকা দিয়ে, এশিয়াটিক সোসাইটি নামে একটা প্রতিষ্ঠান থেকে 18 লক্ষ টাকা দিয়ে। এটাকে আমরা ভয়েস বলি। এই ভয়েসটার ব্যবহার অনেক গুণ, অনেক দিকে হওয়ার পরে এইটা থেকে তারা ইনকাম করেছে কত জানেন? শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 450 কোটি টাকা ইনকাম করেছে শুধু 2টা শব্দ থেকে। তাহলে এরকম একটা পাওয়ারফুল ভয়েস এবং ভয়েসটা কিভাবে ব্যবহার করতে হয় এটা যদি আপনার থাকে, আপনার স্লোগান দিয়ে যদি আপনার কোম্পানিকে কিনে ফেলেন, তাহলে সেটা আপনার জন্য খুব পাওয়ারফুল। নেক্সট, এটা আপনাদের জন্য খুবই উপকারী একটা জিনিস। এটা ইউটিউবে
সার্চ দিলে পাবেন, আমি খুব ব্যাখ্যা দিচ্ছি না। বিজনেসের এখনকার হচ্ছে গিয়ে রেড ওশান, ব্লু ওশান। আমি শুধু এতটুকু বলি, দেখেন এই লোকটা ব্যবসা করতেছে, মাছ ধরতেছে, তার মেজাজ কিরকম, আগুন হয়ে আছে, ঠিক আছে? সে মানে খুব মন খারাপ। আর এই পাশে যে কি করতেছে, হাসতেছে সে, ঠিক আছে? তার এখানে কেউ নাই, সে একা একা ব্যবসা করতেছে। আর এখানে হচ্ছে গিয়ে আমরা বলি যে হাঙ্গরের এলাকা, এখানে হাঙ্গর অনেকের সাথে মারামারি করে যুদ্ধ করে ব্যবসা করতেছে, আর এখানে থেকে একা একা ব্যবসা করতেছে। এইটা কিভাবে করবে, এটা একটা স্ট্র্যাটেজি আছে, ব্লু ওশান এবং রেড ওশান। আচ্ছা, এখানে আমি একদম ইসের দিকে চলে আসছি। প্র্যাকটিসটা কিভাবে করবেন, আজকে থেকে যে আচরণগুলো করতে বললাম, এটা কিভাবে করবেন? আপনি এই মুহূর্তে আছেন কমফোর্ট জোনে, এই জোনটাকে একটু ধাক্কা দিতে হবে। জোনের ভিতরে আপনি যদি সেফ মনে করেন, যে সকালে ঘুম থেকে উঠতে হয়, দিয়ে কষ্ট লাগে, স্থানী ঘুমটা আমাদের খুব জরুরি, তাই না? ফজরের পরে আবার একটা ঘুম দিতে হয়, এটা ভাঙতে বা এটা অ্যাভয়েড করতে কষ্ট হয়। এটা একটু কষ্ট করে কয়েকদিন করবেন, তারপর দেখবেন এই জোনটা ভেঙে যাবেন। এরপর যদি আগান ফেয়ার জোন, ফেয়ার জোনে যদি আপনি করতে পারেন এবং এই জোনটাকেও যদি ভাঙতে পারেন, তাহলে মন চাইবে যে আমরা একটু শিখি। আজকে আপনারা শিখতে আসছেন, মানে হচ্ছে কি আমরা মনে করি যে আপনারা এখানে আছেন, তাই না? আপনারা টাকা দিয়ে রেজিস্ট্রি করে তারপর শিখতে আসছেন, তাহলে আমরা মনে করি যে আপনারা এখানে আছেন। এখন একটা ধাক্কা দিয়ে আপনি গ্রোথ জোনে যেতে হবে। টার্গেট নিয়েছিলাম কোন বছরে, কয় বছরে? 25 সালে। তাহলে 25 সালে আমরা গ্রোথ করতে চাই। যদি ঠিকভাবে গ্রোথ করতে পারি তাহলে ইনফিনিটি ব্ল্যাকের ভিতরে চলে গেছে, মানে আমরা ভালো করবো ইনশাল্লাহ। নেক্সট, আচ্ছা, এখানে ছোট্ট একটা বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে 80 বছর বাঁচলেও নিজের ব্যবসায় নেতৃত্ব দিতে চাইলে সকল ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিতে হবে। এটা বলেছে হচ্ছে গিয়ে আলটিমেটলি জাহাঙ্গীর কবি। আর যেটা বলছিলাম যে উদ্যোক্তাদের প্যারাহীন দিন, আপনার জন্য পুরো দিনের মাঝে অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় বের করবেন আপনার নিজের জন্য। আপনি প্রয়োজনে একা একা কোথাও বসে থাকেন, একা একা কোথাও হাঁটেন, কোথাও করেন, আনমনে থাকেন, একটু নিজে ভাবেন, দেখবেন আপনার মাথার চিন্তাটা অনেক প্রফেশনাল হবে, আল্লাহর সাথে একটা সম্পর্ক এক্সট্রা তৈরি হবে, দেখবেন যে সেখানে অনেক নতুন প্ল্যান পাবেন। একটু আগে এটা এখানে মেইনলি হচ্ছে গিয়ে লাভ মাইন্ডসেট। আপনি পৃথিবী আপনার জন্যই আপনি আসেন, আপনার পরিবার, আমার সবকিছু। যদি জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হয়, কারোর জন্য কি আপনারটা হবে? আপনার জন্যই আপনারটা হবে। তো আপনি নিজেই সেই জায়গাটা একটু নিজের মতো করে ভাববেন, নিজেকে নিয়ে, যে আমি আমাকে কতটা ভালোবাসি। নেক্সট, আমরা একদম একটা কথা বলবো, এটা একজন বিজ্ঞানী, সে নোবেল পেয়েছে, তার বক্তব্য সেটা হলো খাবারটা যদি ওষুধের মতো করে না খান, মানে পুষ্টি আছে যে খাবার, ওটা যদি আগে থেকেই না খান, তাহলে একটা সময় আপনাকে ওষুধ খাবারের মতো করে খেতে হবে। চিরন্তন সত্য একটা কথা। ওই জন্য খাবারটাকে ওষুধের মতো করে খেতে হবে। মিষ্টি, ঠিক আছে, মিষ্টি চিনির কম থাকলেও মিষ্টি বেশি খাওয়া যাবে না। তো নেক্সট, স্টার্টআপ মাইন্ডের পক্ষ থেকে আপনাদেরকে একটা উপহার দিচ্ছি, গিফট। সেটা হচ্ছে গিয়ে বিজনেস ফরেনসিক। আমরা বলছিলাম আপনারা সমস্যা প্রথমে কি করতে হয়, ফাইন্ডিং করতে হয়, দেন সলিউশন করতে হয়। স্টার্টআপ মাইন্ডের একটা ওয়েবসাইট আছে startupmind.net, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। সেখানে দেখবেন বিজনেস ফরেনসিক নামে একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করলে, যদিও এইটার প্রাইস আমরা নির্ধারণ করব পরে, এটা অ্যাটলিস্ট 1000 টাকা করে লাগবে। শুধু আপনার বিজনেসটা প্রবলেমে আছে কি আছে না, বা কোথায় কি প্রবলেম আছে এটা ফাইন্ড করার জন্য, সেটা টেস্ট করতে আপনাদের অ্যাটলিস্ট 1000 টাকা লাগবে। বাট এখন এটা আইবি গ্রুপের জন্য এবং আপনাদের জন্য এটা ফ্রি। তো সেটা আপনারা চাইলে টেস্ট করতে পারবেন, এবং এর মাধ্যমে আমরা আজকে আমাদের এই পর্ব শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা এখন নিচ্ছি না, হোসাইন আল মামুন সার্চ দিবেন, এবং সার্চ দিলে ফেসবুকের আইডি পাবেন, পেজ পাবেন, সেখানে ইনবক্সে আপনারা কমেন্ট করলে আমি আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার এবং আপনাদের ব্যবসা সংক্রান্ত কোনো যদি সহযোগিতা লাগে ইনশাল্লাহ করবো আইবিডব্লিউর পক্ষ থেকে। সালাম আলাইকুম।